নমস্কার, আমি ডক্টর শোভিনী মুন্সি, কনসালটেন্ট অবস্টেট্রিশিয়ান, গাইনোকোলজিস্ট অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট। আজকে আমরা আলোচনা করব আইভিএফ করার কারেক্ট টাইমিং কোনটা। আপনি ধরুন একটা আইভিএফ ক্লিনিকে গেছেন এবং সেখানে ডাক্তারবাবু বা ডাক্তার ম্যাডাম হঠাৎ করে আপনাকে বললেন যে আপনার আইভিএফ করতে হবে। আপনি স্বভাবতই ভাববেন যে আমি ফার্স্ট টাইম ক্লিনিকে গেলাম, আমাকে আইভিএফ সাজেস্ট করে দিল, মানে ডাক্তার হয়তো বিজনেস মাইন্ডেড বা উনি হয়তো সায়েন্টিফিক্যালি ঠিক কথা বলছেন না। কারণ আপনার এক বান্ধবী আপনাকে বলেছে যে বিদেশে থাকে, যে ওদের ওখানকার নিয়ম হচ্ছে আইভিএফ ওরা লাস্ট রিসর্ট হিসেবে দেখে, মানে আইভিএফ হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট, আইভিএফ ওরা করতেই যায় না। নয়তোবা আপনার পিসি শাশুড়ির কোনো বান্ধবীর তার মেয়ের আইভিএফ হয়েছে 42 বছর বয়সে এবং সেটা একটা লাস্ট রিসর্ট অফ ট্রিটমেন্ট, মানে শেষ ট্রিটমেন্ট। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় যে আইভিএফ কি সত্যি লাস্ট ট্রিটমেন্ট। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে কোন কোন ক্ষেত্রে আপনার ফার্টিলিটি স্পেশালিস্ট আপনাকে প্রথমেই কিন্তু আইভিএফ এর দিকে যেতে বলবেন। প্রথমে যেটা জানতে হবে আইভিএফ কি। আইভিএফ এমন একটা কৃত্রিম প্রজনন ক্ষমতা বা টেকনোলজি যেটার দ্বারা স্পার্মস আর ওভাম মানে গ্যামেটস গুলো শরীরের বাইরে বের করে আনা হয়, সেটা ল্যাবের মধ্যে ফার্টিলাইজ করা হয় এবং ভ্রূণ তৈরি করে ফিমেল পার্টনারের জরায়ুতে স্থাপন করা হয়। তাহলে এরকম একটা প্রজনন ক্ষমতাকে ফার্স্টেই যখন আপনাকে সাজেস্ট করা হচ্ছে, তার মানে ধরে নিতে হবে যে আপনার কোনো ফার্টিলাইজেশনের প্রবলেম হচ্ছে বা আপনার এমব্রিওস ঠিক করে তৈরি হচ্ছে না। তাহলে কি কি ক্ষেত্রে আপনাকে ফার্স্টেই আইভিএফ সাজেস্ট করা হবে? নাম্বার 1 যেটা বলবো, টিউবের কোনো ব্লক থাকলে, মানে টিউব হচ্ছে এমন একটা জায়গা ফ্যালোপিয়ান টিউব মেয়েদের যেখানে হচ্ছে ফার্টিলাইজেশন প্রসেসটা কমপ্লিট হয়, মানে স্পার্ম আর ওভাম মিট করে এমব্রিওটা বানায়। তো সেই রাস্তাটায় যদি ব্লক থাকে দুদিকে, তাহলে কিন্তু আইভিএফটাই বেস্ট অপশন হবে। কারণ ওয়ার্ল্ড ওয়াইড দেখা গেছে যে টিউবের ব্লকেজ খোলার যত রকম সার্জারিজ আছে সেগুলো যদি ট্রাইও করা হয়ে থাকে, সেই সার্জারিজের কিন্তু আউটকাম ভালো নয়। অন্যদিকে আইভিএফ এর কিন্তু সাকসেস রেট এরকম ক্ষেত্রে অনেক ভালো। নেক্সট যেটা বলবো, সেকেন্ড যে ক্ষেত্রে আপনাকে ডাইরেক্টলি আইভিএফ এর কথা বলা হতে পারে সেটা হচ্ছে কোনো সিভিয়ার স্পার্মের প্রবলেম থাকলে। যেরকম ধরুন আপনার পার্টনারের যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, মানে স্পার্মস তার সিমেনের মধ্যে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটা অত্যাধুনিক পদ্ধতি আছে যেটাকে বলে টেসা। সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু অন্ডকোষ থেকে ডাইরেক্টলি স্পার্মস বা শুক্রাণু বের করে এনে ল্যাবের মধ্যে কিন্তু ভ্রূণ তৈরি করে সেগুলো দিয়ে এমব্রিওস বানিয়ে প্রেগনেন্সি আনা যায়, যার ফলে আপনার পার্টনার কিন্তু অ্যাজোস্পার্মিয়া থাকা সত্ত্বেও বায়োলজিক্যাল ফাদার হতে পারবেন। যদি অ্যাজোস্পার্মিয়া নাও থাকে কিন্তু সিভিয়ার স্পার্ম ফ্যাক্টরস এর প্রবলেম থাকে, যেরকম মরফোলজি মানে স্পার্মস গুলো দেখতে ভালো নয়, যদি মরফোলজি খারাপ থাকে সেরকম স্পার্মস কিন্তু কখনো এগটাকে ফার্টিলাইজ করতে পারে না। সিমিলারলি যদি স্পার্মের মোটিলিটি খারাপ থাকে, নড়াচড়া খারাপ থাকে বা স্পার্মের কাউন্ট অনেক কম থাকে, সেরকম স্পার্মও কিন্তু এগস গুলোকে ফার্টিলাইজ করতে পারে না। তাহলে সিভিয়ার মেল ফ্যাক্টরস এর প্রবলেম বা অ্যাজোস্পার্মিয়া বা শুক্রাণু শূন্যতা থাকলে কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি আইভিএফ আমরা সাজেস্ট করে থাকি আপনাদের। থার্ড যেটা বলবো, যেটার জন্য কিন্তু ডাইরেক্টলি আমরা অনেক সময় আইভিএফ সাজেস্ট করি, যে আপনার রেকারেন্ট প্রেগনেন্সি লস হচ্ছে, মানে আপনার প্রেগনেন্সি আসছে কিন্তু সামহাউ প্রেগনেন্সি গুলো পুরো টিকছে না, মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তাহলে কিন্তু ইউজুয়ালি দেখা গেছে যে জেনেটিক কোনো ফ্যাক্টরস আছে যার জন্য কিন্তু আপনার প্রেগনেন্সি গুলো লস হচ্ছে। তো আমরা যেটা আইভিএফ করার সময় করি, ভ্রূণগুলো তৈরি করে অত্যাধুনিক একটা টেকনোলজি আছে যেটাকে বলে পিজিটি, তার মাধ্যমে কিন্তু আমরা ভ্রূণগুলোকে টেস্ট করে দেখি যে সেই ভ্রূণগুলো ঠিক কোয়ালিটির ভ্রূণ কিনা, ইউপ্লয়েড ভ্রূণ কিনা, সেগুলো জেনেটিক্যালি সুপিরিয়র বা কারেক্ট ভ্রূণ কিনা, এবং তার মধ্যে থেকে যেই ভ্রূণগুলো সবচেয়ে বেস্ট বেরোয় সেগুলোই আমরা জরায়ুতে স্থাপন করি, যার ফলে সেই আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনার প্রেগনেন্সি আসে সেটা কিন্তু মিসক্যারেজ হওয়ার চান্স কম এবং যার ফলে আপনার কিন্তু লাইভ বার্থ হবে। তো এই তিনটে কারণ ছাড়া যেটা লাস্ট কারণ বলবো, যে যার জন্য প্রেগনেন্সি আসতে আপনার অসুবিধা হচ্ছে, কিছু হয়তো তার সেরকম কারণ নেই, আপনি ধরুন আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটিতে ভুগছেন, মানে আপনার বহুদিন বিয়ে হয়ে গেছে 10 বছর 12 বছর, কিন্তু আপনার কোনো কারণ বোঝা যাচ্ছে না কি কারণে প্রেগনেন্সি আসছে না।
তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাইরেক্টলি আইভিএফ সাজেস্ট করা হয় এই কারণে, কারণ আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটির নিশ্চয়ই কোনো কারণ আছে যেগুলো কিন্তু সাধারণ টেস্টের মাধ্যমে ধরা পড়ছে না। মানে আমরা যেটা টেস্ট করি সেটা শুধু দেখি যে বাচ্চা আসার রাস্তাটা খোলা আছে কিনা, বা হাজবেন্ডের স্পার্ম কোয়ালিটি ভালো আছে কিনা, আপনার ডিমের কোয়ালিটি ভালো আছে কিনা, কিন্তু এছাড়া কিছু কিছু মাইনর জিনিস আছে যেগুলো কিন্তু আমরা টেস্ট করে জানতে পারি না। মানে আপনাদের এগ আর স্পার্মটা মিট করছে কিনা, ফার্টিলাইজটা হচ্ছে কিনা, ফার্টিলাইজ হলেও ভ্রূণটা তৈরি হচ্ছে কিনা, ভ্রূণটা ভালো কোয়ালিটির হচ্ছে কিনা, এবং সেটা জরায়ুর দেওয়ালে ঠিকঠাক ইমপ্লান্টেশন হচ্ছে কিনা, জরায়ুর দেওয়াল যেই সময় রেডি হচ্ছে সেই সময় কি ভ্রূণটা আসছে কিনা, মানে নানা রকম মাইনর ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু টেস্ট করে বোঝা যায় না। তাহলে প্রলং আনএক্সপ্লেইনড ইনফার্টিলিটি যদি আপনার হয়ে থাকে, বা রেকারেন্ট প্রেগনেন্সি লস যদি হয়ে থাকে, আইভিএফ কিন্তু আপনাকে এই কারণেই হেল্প করবে। কারণ সেখান থেকে আমরা যেটা করব, আমরা এমব্রিওস নিজেরা বানাবো, ফার্টিলাইজেশন নিজেরা করব, এবং সেখান থেকে বেস্ট কোয়ালিটিস এমব্রিওসগুলো সিলেক্ট করে আপনার জরায়ুর দেওয়াল যখন রেডি তখনই ট্রান্সফার করব। যার ফলে এই কারণগুলো থাকলে কিন্তু টাইম ওয়েস্ট না করে ডাইরেক্টলি আপনার আইভিএফ এ চলে যাওয়া উচিত। এবং আইভিএফ কিন্তু কখনোই এই ক্ষেত্রে লাস্ট রিসর্ট অফ ট্রিটমেন্ট নয়, এটাই কিন্তু ফার্স্ট ট্রিটমেন্ট হওয়া উচিত। এবার ফিরে আসি যে আপনার যে বান্ধবী যে বিদেশে থাকে সে কেন বলেছে ওদের ওখানে আইভিএফটা শেষে লাস্ট রিসর্ট করা হয়। মনে রাখতে হবে মোস্ট অফ দ্য কান্ট্রিজে কিন্তু আইভিএফটা গভর্নমেন্ট ফান্ডেড, মানে সেক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্টের ক্ষেত্রে একটা ওয়েটিং লাইন থাকে, সেই ওয়েটিং লাইন ক্রস করে কিন্তু আপনাকে আইভিএফ করতে হবে, এবং যার ফলে কিন্তু আপনার ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি, এবং এই ওয়েট করতে করতে মাঝে মাঝে কিছু ট্রিটমেন্টস করা হলেও আইভিএফটা কিন্তু ওরা শেষেই লাস্টেই প্রেসক্রাইব করবে, কারণ আপনার আগে কিন্তু অনেক পেশেন্টস আছে যাদের কিন্তু আইভিএফ দরকার। কিন্তু আমাদের দেশে যেহেতু আর নাম্বার অফ ফার্টিলিটি ক্লিনিক্স অনেক বেশি, এবং এখন কিন্তু আইভিএফ এর ফাইন্যান্সিয়াল বার্ডেনটাও অতটা পড়ে না, যার ফলে আপনি চাইলেই কিন্তু আইভিএফ করতে পারেন, কিন্তু আপনার ক্লিনিক্যাল সিনারিও তার জন্য ঠিক থাকতে হবে। সেকেন্ড যেটা আমরা বলবো যে কেন আপনার যে ফ্রেন্ডস যে অ্যাকোয়াইন্টেন্সেসদের অনেক এজে গিয়ে আইভিএফ করতে হয়েছে, তাদেরকে একটুখানি কথা বলে জানবেন যে তাদের হয়তো ওভাম ডোনেশন ট্রিটমেন্ট করতে হয়েছে, বা তাদের মাল্টিপল অ্যাটেম্পটস অফ আইভিএফ নিতে হয়েছে। তার কারণ আইভিএফ এর সাকসেস কিন্তু ফিমেলের এজের উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য যাদের একটু বেশি এজে আইভিএফ হচ্ছে তাদের কিন্তু সাকসেস রেট কম্পারেটিভলি একটা ইয়াং কাপলের চেয়ে কিন্তু অনেক কম, যার ফলে টাইম থাকতে থাকতে কিন্তু আইভিএফ করুন, এবং এইসব ধারণা থেকে বেরিয়ে আসুন যে আইভিএফটা লাস্ট রিসর্ট অফ ট্রিটমেন্ট, একদমই নয়। আইভিএফ যদি আপনার ক্লিনিক্যালি ইন্ডিকেটেড হয় অবশ্যই করে নিন। এখানে আপনার একটা ভালো ফার্টিলিটি ফিজিশিয়ানের সাথে কথা বলুন, ল্যাব ভালো করে চুজ করুন যেখানে আধুনিক পদ্ধতিগুলো সমস্ত রকম ঠিক করে করা হয়, এবং আই হোপ অ্যান্ড আই উইশ যে আপনার ফার্টিলিটি জার্নিটা কিন্তু স্মুথ হোক। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। নমস্কার।